বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, গত ক্লাসটা 4টি গুরুজনের কাটে কেটে গিয়েছিল। এইটসের আমরা 16 অধ্যায়ের এইটসের আমরা অর্ধেক অংশ করার পরেই লাইটটা কেটে যায় ক্লাসটা। তো আমি বাকি অংশটুকু আজকে শেষ করে দিচ্ছি। এইটসের আমরা কারণ পর্যন্ত বলেছিলাম। তো এইটসের পরে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রভাব। এই এইডসের প্রভাবে কিন্তু কী হচ্ছে, একটা পরিবার পুরোপুরি ধ্বংস হয়ে যায়। যদি সে আর্নিং মেম্বার হয় বা ইনকাম পার্সন হয়, তাহলে কি হচ্ছে, তার পুরো পরিবারটাই একদম পথে বসে যায়। আবার তার চিকিৎসার জন্য কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়, যার জন্যে পুরোপুরি একদম পুরো ধ্বংসের মুখে চলে যায় এইডসের প্রভাবে। এবং সামাজিকভাবে তো সে হেয় প্রতিপন্ন হচ্ছেই, যেটা আমরা করতে চাই না, যেটা আমাদের কাম্য নয়, যেটা আমরা করবো না, যেটা আমি আগের ক্লাসটাতেও বলেছিলাম যে এটা আমাদের করা উচিত না। তাকে অন্তত সেবা বা চিকিৎসার ব্যবস্থা করে দিতে হবে, তাকে সুযোগ করে দিতে হবে। এবং এটাকে প্রতিরোধ করতে হলে আমাদেরকে ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। এবং যখন আমরা রক্ত আদান প্রদান করবো বা অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপন করব, তারপর কী হবে, এগুলোকে আমরা সতর্কতা অবলম্বন করতে হবে। সবচেয়ে বড় কথা, আমাদের সচেতন হতে হবে, জানতে হবে। এইডস থেকে বাঁচতে হলে অবশ্যই জানতে হবে এর কারণ, প্রতিকার কেন হয়, কীভাবে করতে হয়, বাঁচতে হবে, সব আমাদের জানতে হবে। না জানলে কিন্তু এইডস থেকে আমরা বাঁচতে পারবো না। এবং যারা বিদেশে যায় এবং আসে, এখন বিদেশে তো আমাদের মতো একটা মধ্যবিত্ত দেশ, হ্যাঁ, এদের লোকজন তো বিদেশে কাজ করতে যাবে, তাদের এই রেমিটেন্স দিয়েই কিন্তু দেশ চলে, তাই না? তো তারা যখন বিদেশে যাবে এবং আসবে, তাদেরকে কিন্তু যথেষ্ট সতর্ক অবস্থা রাখতে হবে এবং তাদেরকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রাখতে হবে, তাই না? তারপরে এইভাবেই কিন্তু আমরা এ থেকে বাঁচতে পারি। সবচেয়ে বড় কথা ধর্মীয় অনুশাসন যদি মেনে চলি এবং এইডস থেকে যে বাঁচার জন্য যেসব পদ্ধতি আছে, যেমন জীবনসঙ্গী ছাড়া অন্য কারোর সঙ্গে মেলামেশা না করা বা নিরাপদ ব্যবস্থা মেনে চলা, তাহলেই কিন্তু আমরা এইডস থেকে বাঁচতে পারি। এরপরে রয়েছে কি, সড়ক দুর্ঘটনা, তাই না? দুর্ঘটনা মানে কি, অ্যাক্সিডেন্ট, যাকে আমরা ইংলিশে খুব ভালো করে বলতে পারি যে অ্যাক্সিডেন্ট, তাই না? অ্যাক্সিডেন্ট তো কখনোই কাম্য না। তো রাস্তায় যেসব দুর্ঘটনা হয়ে থাকে, এর সাধারণত হয় কেন হয় বলো তো? সে হয় হচ্ছে কি, আমাদের অপ্রাপ্ত সার্টিফিকেট নাই বা লাইসেন্স নাই এরকম ব্যক্তিদের গাড়ি চালাতে দেওয়া। কারণ কি, মালিক শ্রেণী কী করে, কম মজুরি দিতে পারবে বা কম টাকা দিতে পারবে বলে, কম বেতন দিতে পারবে বলে অদক্ষ ড্রাইভার নিয়োগ করে, যেটা হয় কি, যে অ্যাক্সিডেন্টের কারণ হয়ে দাঁড়ায়। যে তারা তো ঠিকমতো নিয়মকানুন জানে না, যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে। আবার অনেক সময় হয় কি, ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চালানো হয়ে থাকে। হ্যাঁ, ফিটনেসবিহীন গাড়ি যখন চালানো হবে, তখন কি হবে, সে তো রাস্তায় ঠিকমতো চলতে পারবে না। এবং অনেক মালিক শ্রেণী কী করে, বেশি মুনাফা লাভের আশায় নষ্ট গাড়িগুলোকে রং করে রাস্তায় ছেড়ে দেয় এবং আমাদের যাত্রীদের কথা মানে না। আবার মনে করো যে, আবার অনেক সময় ড্রাইভাররা রাস্তায় যারা রাতে চালায় ঘুমিয়ে পড়ে, যেটা অ্যাক্সিডেন্টের কারণ হয়ে থাকে। আবার যে ঈদের সময় তুমি দেখবা এত লোকজন উঠে বাসের মধ্যে, লঞ্চের মধ্যে, যদি আমরা এখন সড়ক দুর্ঘটনা পড়তেছি, তো এই যে আবার দেখবা যে ট্রেনের ছাদে পর্যন্ত উঠে বোঝাই যায় না যে ওর ট্রেন চলতেছে, মনে হচ্ছে মানুষ আসতেছে। তো এগুলো কিন্তু আমরা সচেতন হলেই এগুলো আর অ্যাক্সিডেন্টগুলো একটু কমানো সম্ভব। এবং যদি আমরা ট্রাফিক আইন মেনে চলি, ড্রাইভার এবং জনগণ যদি আমরা ট্রাফিক আইনগুলো মানি, তাহলে কিন্তু সড়ক দুর্ঘটনা কমে যাবে। এবং আমরা যদি কী করি, আমরা জেব্রা ক্রসিং মানি না, রাস্তা দিয়ে ফুট করে দৌড় দিই। আবার যেখানে মনে করো ওভারব্রিজ আছে, নারায়ণগঞ্জের মধ্যে নাই ওভারব্রিজ, হ্যাঁ, কিন্তু মনে করো ঢাকায় কিছুক্ষণ পর দেখবে ফ্লাইওভার আছে, ওভারব্রিজ আছে, এগুলো যদি আমরা ঠিকমতো মেনে চলি, তাহলে কি হবে, যে এগুলোর উপর দিয়ে আমরা পার হব। কিন্তু কী করবো না, আমরা তা করি না, ফ্লাইওভার ব্যবহার করি না, আমরা কী করি, রাস্তার মাঝখান দিয়ে দৌড় দিই। তো মাঝখান দিয়ে দৌড় দিলে ড্রাইভারের তো কোনো দোষ থাকে না, তাই না? আমি কী করি, সময় বাঁচাতে যে জীবনটাকে দিয়ে দিই। আমরা চিন্তা করি সিঁড়ি দিয়ে উঠবো ফ্লাইওভারে, হ্যাঁ, তারপরে আমি করবো, রাস্তা পার হবো, ততক্ষণে দৌড় দিন করি। কিন্তু এই যে সময় বাঁচাতে যে আমি কী করলাম, আমি আমার জীবনটাকে দিয়ে দিলাম, এটা আমরা করবো না। কিন্তু বুঝছো, দেখবো যে রাস্তার মাঝখানে কিন্তু কি দাগ দেওয়া আছে, এরকম দুইটা সাদা দাগ দেওয়া থাকে, মাঝখানে আবার সাদা দাগ দেওয়া থাকে, মইয়ের মতো, হ্যাঁ, মইয়ের মতো দাগ দেওয়া থাকে। তো এইটাকে যদি আমরা মেনে, এইটা কিন্তু আমাদের রাস্তা পার হওয়ার সময়, হ্যাঁ, এখানে যদি তোমার কোনো অ্যাক্সিডেন্ট ঘটে, তাহলে সেটা সরকার বা ড্রাইভার এই দায়িত্ব বহন করবে। তো এরকমগুলো আমাদের মেনে চলতে হবে, যে হুট করে রাস্তার জেব্রা ক্রসিং দিয়ে আমরা পার হবো, যেখানে ক্রসিং ব্যবস্থা বা ট্রাফিক যেখানে আছে সেখানে ওনার হেল্প নিব। তারপর আমরা কী করি, ট্রাফিক সিগন্যাল পরে, হ্যাঁ, সিগন্যালের সময় কিন্তু আমাদের পথচারীদেরকে সুযোগ দেওয়া হয় রাস্তা পার হওয়ার জন্য, কিন্তু আমরা সেটা কাজ করি না। আমরা কি করি, গাড়ির মাঝখান দিয়ে দৌড় দিই।
হ্যাঁ, আবার অনেক সময় হচ্ছে বয়স্ক বৃদ্ধদের সহ নিয়ে তুলতে, বাচ্চাদের সহ নিয়ে তুলতে, যার জন্য সময় বাচ্চাদের জীবনটাকে আমরা নষ্ট করে ফেলি, যেটা আমরা করবো না। এগুলো কিন্তু কারণ। তো আমরা যখন আমি মালিক শ্রেণী বলবো, দেখবো যে কিছুদিন পরপরই আন্দোলন হচ্ছে, রাস্তাঘাট আটকায় দিচ্ছে যে সড়ক নিরাপদ সড়ক চাই, নিরাপদ সড়ক চাই। নিরাপদ সড়ক তো দুই পক্ষেরই পালন করতে হবে, মালিক শ্রেণী দেখতে হবে, শ্রমিক শ্রেণীর জনগণ দেখতে হবে। মালিক শ্রেণী কী করছে, কম বেতন বা বেশি মুনাফা লাভের জন্যে ফিটনেসবিহীন গাড়ি ছাড়তেছে রাস্তায়, এবং কি করতেছে, এবং তারা অদক্ষ ড্রাইভার নিয়োগ দিতেছে, যেটা ঠিক না। ড্রাইভার যারা চাকরি করতে চান তারা কী করবেন, একটা লাইসেন্স নেন, পরীক্ষা দেন, তাই না? পরীক্ষা দিয়ে লাইসেন্স নিয়ে তারপরে রাস্তায় আসেন। আপনারও জীবন নষ্ট হতে পারে, জনগণের জীবনে নষ্ট হতে পারে, তাই না? এই জনগণ তো আমাদেরই আত্মীয় স্বজন, তাই না? তো এই সড়ক দুর্ঘটনা এড়াতে কিন্তু আমরা এই ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করতেই পারি। আর একটা সড়ক দুর্ঘটনায় শুধু একজন মানুষের জীবন চলে যাওয়া মানে একটা ফ্যামিলিকে ধ্বংস করে দেওয়া, সে আর্নিং করবে। সাধারণত আমরা মহিলারা এবং শিশুরা আমরা কমই বের হয়ে থাকি, কিন্তু আমাদের বাসায় যারা পুরুষ আছেন এরা কী করেন, বেশি বের হন, তাই না? বেশি বের হন, কাজে যান, এবং তারা যদি এই অ্যাক্সিডেন্টে পতিত হন এবং তা মৃত্যুবরণ করেন কিংবা পঙ্গু হয়ে থাকেন, তাহলে কি হবে, এই ফ্যামিলিটা কমপ্লিটলি অর্থনৈতিক সমস্যায় পড়ে যাবে, এবং তার জীবন চালানো বা বাচ্চা কাচ্চা পড়ালেখা চালানো খুবই কষ্টকর হয়ে যাবে, ফ্যামিলিটা ধ্বংস হয়ে যায়, তাই না? এগুলো কিন্তু আমরা লক্ষ্য রাখবো যে, এবং এতে কিন্তু একটা যখন বাস অ্যাক্সিডেন্ট করে, এটা কিন্তু রাষ্ট্রীয়ভাবেও একটা ক্ষতির সম্ভাবনা, যে মালিকের বাসটা রইলো বা গাড়িটা রইলো, সেও কিন্তু কী করে, যে ক্ষতির সম্মুখীন হচ্ছে। আবার কি করে, ট্রাক হচ্ছে মাল বহনের একটা বাহন, কিন্তু আমরা অনেক সময় বিভিন্ন শোভাযাত্রা বা অনেক বিভিন্ন জায়গায় আনন্দ ফুর্তি করার জন্য কী করে, ট্রাক নিয়ে চলে যায়। যেমন কিছুদিন আগে কয়েক বছর আগে চট্টগ্রামে কী করেছে, শোভাযাত্রা করার জন্য বা অনেক লোকজন ট্রাকের মধ্যে উঠেছে এবং ট্রাকটা গর্তে পড়ে গেছে, একদম রাস্তা থেকে পড়ে গেছে, অনেক লোকজন মারা গেছে, যেটা কিন্তু কাম্য নয়। তাহলে এই ধরনের কাজগুলো আমরা করবো না। আমাদের যে নিয়মকানুন আছে, সড়কের যে নিয়মকানুন আছে, সেগুলো মেনে চলবো, তাহলে সড়ক দুর্ঘটনা আমরা এড়িয়ে চলতে পারবো, তাই না? তো এভাবেই কিন্তু আমরা সড়ক দুর্ঘটনা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। তারপর হচ্ছে কি জঙ্গিবাদ। জঙ্গিবাদটা হচ্ছে কি, এটা ইংরেজি শব্দের হচ্ছে মিলিটেট, এবং যা ল্যাটিন শব্দ মিলিটার থেকে এসেছে। মিলিটার শব্দের অর্থ হচ্ছে সৈনিক হিসেবে কাজ করা। আচরণিক দৃষ্টিকোণ থেকে জঙ্গিবাদ বলতে তাদের বোঝায় যারা যুদ্ধবাজ, আক্রমণাত্মক, হিংসাত্মক ও ধ্বংসকারী। জঙ্গিরা আক্রমণাত্মক ও হিংসাত্মক উপায়ে রাষ্ট্র বা সমাজে অনুমোদিত সরকারের সমর্থনে কিন্তু অননুমোদিত কাজগুলো করে থাকে, এবং এই কাজগুলো করার জন্য তারা কি করে, সমবেত হয়, এবং কখনো কখনো তারা প্রশিক্ষণ নিয়ে থাকে। এটা তাদের নেটওয়ার্ক এত স্ট্রং, তারা দেখা যায় শুধু একটা সমাজে বা রাষ্ট্রে কিন্তু থাকে না, এটা বিশ্বব্যাপী একটা তারা নেটওয়ার্ক সৃষ্টি করে থাকে। এর জন্য কিন্তু সকল দেশের, বাংলাদেশ সহ সকল দেশে, বিশ্বের সকল দেশেরই কী হয়, গোয়েন্দা সংস্থা খুব কঠোরভাবে নজরদারি রাখে যাতে কেউ এরকম সংগঠিত করতে না পারে। যেটা আমরা দেখেছি যে 2001 সালে কী হয়েছে, আমেরিকায় টুইন টাওয়ার ধ্বংস হয়েছে বিন লাদেন কর্তৃক, যেটা আমরা দেখেছি। ওরা প্রথমে কী করেছিল, সেটা বিমান ছিনতাই করেছে, সেই বিমান দিয়ে তারা আক্রমণ চালিয়েছে, যেটা ঠিক না, একটা বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে। যে জঙ্গিবাদটা কী করে, নিজেদের একটা মন গড়া নীতি তার প্রচলন করতে চায়, তাই না? তো এগুলো, এই জঙ্গিবাদগুলোকে আমরা কখনোই উৎসাহিত করব না, এবং এর জন্য তারা কাদেরকে বেছে নিয়ে যাবে, তোমাদের মতো ছাত্রদেরকে, যারা মেরিটোরিয়াস, যারা মেধাবী, যাদের তারা এমনভাবে ব্রেন ওয়াশ করে দেয় যে তারা এছাড়া অন্য কিছু আর বোঝেই না। কিন্তু আমরা সচেতন হলে, আমরা ছাত্ররা যখন সচেতন হব, তখন কিন্তু তারা আমাদেরকে এই কাজে নিয়োজিত করতে পারবে না, তাই না? এই কাজে নিয়োজিত করতে পারবে না। আমরা সচেতন হব, আমরা যারা বাবা মা আছি এরাও সচেতন হব। কেউ কিছু বললেই আমরা মেনে নিব না। যে তারা কী করে, ধর্মের দোহাই দেয়, ধর্মীয় ব্যাপারে যেহেতু আমাদের জ্ঞান সীমিত থাকে, তা আমরা মনে করি যে হয়তো ধর্মীয় ব্যাপার, তো তার মানে এই কথা সত্য, তাই না? কিন্তু আমরা ধর্মীয় বিষয় বললেই যে আমরা মেনে নিব, তা কিন্তু করব না। সেটাকে আমরা যাচাই বাছাই করে নিব, তাই না? যাচাই বাছাই করে নিব। তারা বললেই আমরা মেনে নিব, তারা কিছু বললে সেভাবে আমরা ব্রেনওয়াশ করতে চাইলে আমরা রাজি হয়ে যাব। সেটা তারা অর্থের প্রলোভন দেয়, এবং বিশাল অঙ্কের তারা অর্থের প্রলোভন দেখিয়ে দেয়। এরা সাধারণত কী করে জানো, অর্থনৈতিকভাবে দুর্বল এবং কী করে, মেধাবী ছাত্রদেরকেই এরা টার্গেট করে। তারা এমনভাবে ইনফ্লুয়েন্স করবে, তারা মানে একদম পুরো তুমি সেই কথা বলতে বাধ্য হবা। তো এইরকম জঙ্গিবাদকে আমরা কখনোই কী করবো না, উৎসাহিত করব না। এবং যদি আমাদের পরিবারে
হ্যাঁ, এরকম আমাদের আচার আচরণে দেখতে পাই যে এরকম কাজ করছে, তাকে আমরা আমাদের পথে নিয়ে আসার চেষ্টা করব। এই জঙ্গিবাদের মাধ্যমে কিন্তু কি হয়, বিশ্বের একটা প্রগতি হয়ে থাকে। যেটা মনে করে আমেরিকা যেটা যখন টুইটার ধ্বংস করেছিল তখন যেটা হয়েছিল, তাদেরকে কিন্তু বিশাল একটা ক্ষতি, এবং সেই ক্ষতি কিন্তু শুধুমাত্র তাদের না, সারা বিশ্বব্যাপী এই ক্ষতিটা ছড়িয়ে পড়েছিল, তাই না? তো এইগুলা কিন্তু আমরা লক্ষ্য রাখবো যে জঙ্গিবাদকে কিছুতেই মাথা চাড়া দিয়ে উঠতে দিব না। তারপরে আমাদের দেশেও যে জঙ্গিবাদের উদাহরণ আমরা দেখতে পাই না তা না। 2000 সালে যে রমনার যে বটমূলে যে ইয়া হয়েছিল সেটা আমরা জঙ্গিবাদ বলতে পারি। এরপরেও কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র অনেক ঘটনা আমরা দেখতে পাই যে জঙ্গিবাদের হয়ে থাকে। জঙ্গিবাদে তারা তাদের কাজকর্ম প্রচার করে যাচ্ছে। একবারে এক যুগে 64টা জেলে একবারে যে বিচারালয়ে যে বোমা ফাটানো হয়েছিল সেটাও কিন্তু জঙ্গিবাদের একটা উদাহরণ, তাই না? তো এগুলো আমরা লক্ষ্য রাখবো, সচেতন থাকবো। আমরা সচেতন হলে এবং আমাদের গোয়েন্দা বিভাগ যদি সচেতন হয়, এই দুর্ঘটনাগুলো এড়িয়ে চলা সম্ভব, তাই না? তা আর আমরা যদি সচেতন হই যে আমি যদি বাবা মারা যদি লক্ষ্য রাখি যে আমার সন্তান কী করছে, কাদের সাথে মিশছে, কিংবা মনে করি শুধু বাবা মা কেন, ফ্যামিলি আরও যারা মুরব্বী আছেন বা তোমার বন্ধু বান্ধবরা, আমরা বাবা মারা যতটা খবরটা জানতে পারবো, তুমি কিন্তু বন্ধু হয়ে তার আগে তোমার বন্ধুর খবরটা জানতে পারবো যে সে কী করতেছে, কার সাথে মিশতেছে, তাই না? তো এগুলো যদি তোমরা লক্ষ্য রাখো এবং তার অভিভাবককে যদি তোমরা ইনফর্ম করো বা তথ্যটা দাও, কিংবা কোনো স্কুলের শিক্ষকদেরকে তোমরা জানাও বা কলেজের শিক্ষকদেরকে যদি জানাও যে আমার বন্ধুরা বিপদে চলে যাচ্ছে, তার অ্যাক্টিভিটিস আমাদের কেমন সন্দেহজনক মনে হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা তাকে রক্ষা করতে পারো। আমরা আমাদের একটু সচেতন হলে সমাজকে রক্ষা করতে পারি, সমাজ থেকে আমরা দেশকে রক্ষা করতে পারি, দেশ থেকে আমরা বিশ্বকে রক্ষা করতে পারি, তাই না? অপ্রীতিকর অবস্থা তো কারোর জন্যে কাম্য হতে পারে না। সামাজিক সমস্যাগুলো কিন্তু কারোর কাম্য নয়। আমি তো আগে বলেছি সামাজিক সমস্যা মানে অসুবিধাজনক অবস্থা। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে দুর্নীতি। নাম থেকে বোঝা যায় সে তার নীতিটা ভালো না, তাই না? তো এই দুর্নীতি কি হচ্ছে, ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক অবৈধ পন্থায় নীতি বহির্ভূত বা জনস্বার্থ বিরোধী কাজই হচ্ছে দুর্নীতি। রাজনৈতিক এবং সরকারি ও বেসরকারি প্রশাসনে দুর্নীতি বলতে ব্যক্তিগত স্বার্থ বা লাভের জন্য কার্যালয়ের দায়িত্বের অপব্যবহারকে বোঝায়। যেমন স্বাভাবিকভাবে একটা দপ্তরে বা অফিসে যে কাজ চলার কথা, তাই না? কাজ চলার কথা সেটা কিন্তু চলে না, তো ফাইল আটকে রাখে, তাই না? ফাইল আটকে রেখে কী করতেছে, তোমার কাছ থেকে টাকা নিচ্ছে, তাই না? তো এটা হচ্ছে দুর্নীতি। আবার অনেক সময় দেখা যায় কি মেধাবীরা চাকরি পায় না, সেখানে কিন্তু স্বজনপ্রীতি, তাই না? যে তুলনামূলক কম মেধাবী চাকরি পাচ্ছে, বেশি মেধাবী চাকরি দেওয়া হচ্ছে না কেন? চেনা জানা আছে, বা ঘুষ, যেটাকে ঘুষ বা মনে করো যে বিশাল অঙ্কের লেনদেনের মাধ্যমে যে কম মেধাবীকে চাকরি দেওয়া হচ্ছে, বেশি মেধাবী চাকরি পাচ্ছে না, স্বজনপ্রীতি, এটাও কিন্তু দুর্নীতি। এই দুর্নীতি কিন্তু কি আমরা নিজেরা অর্থের লোভী করে থাকি, নিজেকে বেশি সচ্ছলভাবে চলবো, নিজেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবো, এই কারণে কিন্তু আমরা এটা করে থাকি, যা করা উচিত না, যেটা করা উচিত না। হ্যাঁ, তো আমরা যদি সমাজের এই যে নিয়ম কানুনগুলো প্রত্যেকটা ক্ষেত্রে যদি সঠিক নিয়ম পালন করি, তাহলে কিন্তু দুর্নীতি করা সম্ভব নয়। নিজের কাজে যদি নিজের সৎ থাকে, নিজের কাছে যদি নিজের সৎ থাকে, তাহলে কি হবে, আমরা দুর্নীতি করতে পারবো না। এবং যদি দুর্নীতি না করি, যেখানে যে স্থানে কাজ করার কথা সেখানে সেই কাজটাই করবে এবং যথাসময়ে কাজটা কমপ্লিট হবে। যেমন মনে তোমরা দেখতে পাবা যে কোনো কাজ ফাইলটা আটকে রেখেছে, ফাইলটা আটকে রেখে কী করতেছে, যে টাকা চাই, এই টাকা দিয়ে তাহলে দিল, তার সাথে যথাসময়ে কাজটা হলো না, সে কিন্তু আর্থিকভাবে ক্ষতি হচ্ছে এবং তার সময় তো যাচ্ছে। এই যে দেখবা যে অনেক বয়স্ক মানুষ চাকরি শেষে পেনশন পাবে, পেনশনটা পেতে পেতে এই যে দুর্নীতি গেরা করলে পরে যে কী করতেছে, তার জীবনই শেষ হয়ে যাচ্ছে, সে আর পেনশনই করতে পারতেছে না, হয়তো তার জীবদশায় সেই পেনশন আর ভোগ করে যেতে পারে না, যেটা কিন্তু কাম্য হতে পারে না, তাই না? একজন যে চাকরি করবে তার হচ্ছে কি পেনশনটা তার চাকরির জীবনের পরে হচ্ছে একটা বিরাট একটা সম্পদ, তো এই সম্পদটা কিন্তু সংসার চালাবে, পরিবারের মানুষজন হবে। তো এভাবে যদি আমরা সঠিক কাজটা করে দিই, যত সময় তার ফাইলটা ছেড়ে দিলাম, তার কাজটা করে দিলাম, তাহলে কি হবে, সে তার স্বচ্ছন্দ জীবনযাপন করতে পারবে। তো এই দুর্নীতি থেকে নিজেদেরকে রক্ষা করতে হলে আমাদের সবচেয়ে প্রথমে কি সচেতন হতে হবে, তাই না? সচেতন হতে হবে। সচেতন হলে কি নিজের জন্য আত্মসম্মান বোধ জাগ্রত করবো, নিজের স্বার্থবোধ বেশি দেখবো না, সকলের স্বার্থকে আমরা চিন্তা ভাবনা করবো, তখন কি হবে, দুর্নীতিটা কম হবে, তাই না? এই দুর্নীতির কারণে কিন্তু একটা বিশাল ক্ষয়ক্ষতি হয়ে যায় এবং মানুষ এর ফলে কি হয়, মানুষ হতাশা হয়ে যায়। হ্যাঁ, যার ফলে হতাশার ফলে মানুষ
বিপদে চলে যায়, যেটা কিন্তু ঠিক না। তো আমরা সবচেয়ে বড় কথা সচেতন হলে, নিজের আত্মসম্মান মর্যাদা নিজেকে প্রখর হলে আমরা এই কাজটা করতে পারবো না। তো এভাবে আমরা আমাদের সমাজকে সুস্থ রাখবো, সুন্দর রাখবো, তাই না? আর এই অধ্যায় থেকে তোমাদের ছাত্রদের বলছি, এই অধ্যায় থেকে প্রতি বছর একটা করে প্রশ্ন অবশ্যই আসে, অবশ্যই আসে। তো এই অধ্যায়টা যদি ভালোভাবে পড়বে, এই অধ্যায় কিন্তু একটা ইজি অধ্যায়, এই অধ্যায় থেকে যদি ভালোভাবে পড়ো তাহলে কি হবে, তুমি ভালোভাবে উত্তর করতে পারবা, তাই না? যে সৃজনশীল তো কখনো বই থেকে হুবহু আসবে এমন কোনো কথা নেই, বইয়ের ভিতর থেকে কোশ্চেন হবে। বইটা যদি তুমি যদি ভালোভাবে পড়ো, ভালোভাবে বুঝো, তাহলে কী হবে, ভালোভাবে উত্তর করতে পারবা, তাই না? আমি আশা করব যে তোমরা ভালোভাবে এই অধ্যায়টা পড়বে। আমি এখনও বলছি, এই অধ্যায় থেকে প্রত্যেক বছর একটা করে প্রশ্ন থাকে, এবছর তো থাকবেই, কোনো ভুল নাই, দুইটাও থাকতে পারে, কারণ তোমাদের অধ্যায় হচ্ছে কম, এবার অধ্যায় কম। তো তোমরা এই অধ্যায়টা ভালোভাবে পড়ে যে দুইটা প্রশ্ন পেয়ে যাবে, দুইটা প্রশ্ন অনেক ভালোভাবে লিখতে পারবা এবং ভালোভাবে লিখলে ভালো নম্বর পাবা। এবং তোমরা আশা করবো যে আজকে ক্লাসের পরে তোমরা ভালোভাবে পড়বা, ভালোভাবে শিখবা, অনুশীলন করবা, তাহলেই তোমার কী হবে, ভালোভাবে উত্তর করতে পারবে, ভালো একটা রেজাল্ট হবে এবং ভালোভাবে পড়াশোনা করবা। এই আশা ব্যক্ত করে আমি আজকে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফিজ।